হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের মেইন বিষয়টা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন আর প্যাটার্ন ডিটেকশন। এর উপরে আমরা আজকে লেকচারটা প্রোভাইড করব এবং এগুলো জানার আগে বিশেষত যে জিনিসগুলো জানা লাগবে সেই জিনিসগুলো আগে আমি এখানে ডিসকাস করে নিই। তো সবার আগে যেটা জানা লাগবে, অবভিয়াসলি আমরা নিউরাল নেটওয়ার্কের সবাই কম বেশি ডেফিনেশন জানি, আর অ্যাক্টিভেশন ফাংশন নিয়েও আমাদের মধ্যে কম বেশি জানা আছে। কখন কোন অ্যাক্টিভেশন ফাংশন লাগাতে হয় এগুলো আশা করি তোমরা মোটামুটি জানো এবং এর উপরই আমরা আস্তে আস্তে কাজ করব। তো সবার আগে একটা জিনিস জানা দরকার, এত কিছু বোঝার আগে সবার আগে জানা দরকার বায়াস, ভেরিয়েন্স, ট্রেড অফ। বায়াস অ্যান্ড ভেরিয়েন্স, ট্রেড অফ, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বায়াস অ্যান্ড ভেরিয়েন্স ট্রেড অফ বলতে কী বোঝায় এগুলো আমাদেরকে আগে জানতে হবে। তো এগুলো হচ্ছে যেটা, যদি আমাদের একটা হয় প্রেডিক্টেড ভ্যালু, আরেকটা হয় আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। এই প্রেডিক্টেড ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে গ্যাপটা যদি হিউজ হয় আমরা বলতে পারি এটা হচ্ছে হাই বায়াস, ঠিক আছে? আর এই প্রেডিক্টেড ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে যদি গ্যাপটা অনেক কম হয় তাহলে আমরা ওটাকে বলবো লো বায়াস। বোঝা গেল আশা করি? তো প্রেডিক্টেড আর অ্যাকচুয়াল ভ্যালু খুব মাইনে রাখে। এমএসি এরর বা মিন স্কোয়ার এররগুলো যখন আমরা বার করি বা মিন অ্যাবসলিউট এরর যখন আমরা বার করি তখন এগুলোকে আমাদেরকে খুব মাথায় ভালো করে বুঝে রাখতে হবে। তো প্রেডিক্টেড আর অ্যাকচুয়ালের মধ্যে যেন ডিফারেন্সটা যত কম হয় ততই আমাদের সুবিধাটা হবে। তো অলওয়েজ আমরা চেষ্টা করব লো বায়াসটাকে নেওয়া। এবার আসা যাক ভেরিয়েন্সের দিকে। ভেরিয়েন্স মানে কি? ভেরিয়েন্স মানে হচ্ছে ডেটা পয়েন্টগুলো কত কাছাকাছি গ্যাদার হয়ে বসে আছে। ভেরিয়েন্স মানে ওই ডেটা পয়েন্টগুলো কত কাছাকাছি একজনের সাথে গ্যাদার হয়ে বসে আছে। যদি আমি এরকম বলি যে আমার এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের যদি আমি একটা এরকম ধরে নিই, যদি যে পয়েন্টগুলো আছে একে যে ঘিরে ডেটা সেটগুলো আছে বা ডেটা পয়েন্টসগুলো যেগুলো আছে সেগুলো যদি বহু দূর দূর হয়, প্রচুর দূর দূর হয়, তাহলে এটা হচ্ছে হাই ভেরিয়েন্স। আর ঠিক যদি এর অপোজিট কেসটা হয়, যে দেখা যায় ডেটা পয়েন্ট যেগুলো আছে তার সেন্ট্রাল বা ফোকাল পয়েন্টকে কেন্দ্র করে যদি খুব কাছে কাছে থাকে, খুব কাছে কাছে থাকে পয়েন্টগুলো, তখন তাকে আমরা বলি লো ভেরিয়েন্স। তো অবভিয়াসলি আমরা যেটা চেষ্টা করি, সবসময় আমরা চেষ্টা করি যে সেটাকে লো ভেরিয়েন্স রাখার আর লো বায়াস রাখার। আশা করি দুটো জিনিসকে আমরা যখন লেভেলে রাখবো তখন আমাদের যে আউটপুট বা আমরা যে প্রেডিকশানটা যেটা করব তার মধ্যে এরার সব থেকে কম আসবে। আর তার মধ্যে এমএসি যত কম হবে বা মিন অ্যাবসলিউট এরার যখন কম হবে তখন আমরা লস ফাংশন বা কস্ট ফাংশন যেগুলো আমরা ইউজ করব তাদের ভ্যালু কম আসবে। আর যখন কম আসবে তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের মডেল অ্যাকিউরেট রেজাল্ট দিচ্ছে। তো এবার এখানে কিছু কিছু কন্ডিশন হয়, আমি এক সেকেন্ড বোর্ডটা ক্লিয়ার করে নিই। যখন যদি ধরো আমার কাছে এরকম কন্ডিশন আসে যে একটা আছে ওভার ফিটিং, আরেকটা হচ্ছে আন্ডার ফিটিং। এটার মানে কি আগে জিনিসটাকে খুব সোজা ভাষায় বুঝে নিই। ওভারফিট মানে কি? যদি আমার কাছে একটা এরকম অ্যাক্সিস থাকে, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এবার এখানে একটা ধরো এইভাবে কোনো একটা পয়েন্ট আছে, দেন এর মধ্যে ডেটা পয়েন্টগুলো লেগে লেগে আছে। ওভারফিটিং মানে কি? যদি একটা স্মল এক্সাম্পল নিয়ে যদি বলি, ওভারফিটিং মানে কি আর আন্ডার ফিটিং মানে কি? ওভারফিট মানে হচ্ছে ফিচারগুলো যখন অধিক মাত্রায় দেওয়া হয়, ফিচারগুলো যখন অধিক মাত্রায় দেওয়া হয় মিনস কি? ফিচারগুলোকে যখন অধিক মাত্রায় দেওয়া হয় মানে কি? যদি আমি একটা এক্সাম্পল এরকম বলি, ধরো তোমার কাছে একটা ফুটবল আছে, তো অবভিয়াসলি যে ফুটবলটার কথা বলছি অবভিয়াসলি সেটা গোল হবে। এবার ফুটবলের মতো আমি আরও কিছু তোমাকে মানে সাপোজ দিতেই পারি, সার্কেল টাইপের জিনিস দিতেই পারি। যেমন একটা অরেঞ্জ, এটা এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা ও দিয়ে রিপ্রেজেন্ট করছি, একটা ফুটবল একটা অরেঞ্জ। এখন তুমি এই ফুটবলটাতে এত বৈশিষ্ট্য দিয়েছো যে এটা এরকম, এটা এত মোটা হবে, এটার থিকনেস এত, এতগুলো ফিচার ওর মধ্যে অ্যাড করে দিয়েছো যে সে কমলা লেবুকে বলছে ফুটবল। মিনস প্রেডিকশান করার সময় একটা এরার আসছে। তুমি এতগুলো ফিচার ওর মধ্যে অ্যাড করে দিয়েছো যার ফলে প্রেডিকশান করার সময় কি হচ্ছে,
যখন সে ফুটবলটাকে ফুটবল বলে অ্যাকচুয়ালি আউটপুট দেওয়ার বা ক্লাসিফাই করার বা ক্লাসিফিকেশন করার কথা ছিল, সে তখন সেটাকে অরেঞ্জ বলে চালাচ্ছে। মিন্স আমাদের যখন এতটাই ফিচার বেশি হয়ে গেছে যে সেটাকে অ্যানালিসিস করা যাচ্ছে না, তখন আমরা সেটাকে বলি ওভারফিট হয়ে যাওয়া। আর আন্ডারফিটিং এর অপোজিট। সাপোজ আমি এটা একটা সেম এক্সাম্পল নিচ্ছি, এটা একটা অরেঞ্জ, এটা একটা ফুটবল। এবার এই ফুটবলটা এত কম ফিচার বা এত লেস ফিচার দিয়েছি, তো যার ফলে কি হয়েছে, এই লেস ফিচার দেওয়ার ফলে কি হয়েছে না, আমার যে বস্তুটা যখন আমি আইডেন্টিফাই করছি সে তাকে আইডেন্টিফাই করতে পারছে না। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, দুটো কথা এখানে, দুটো জিনিসের ক্ষেত্রেই আইডেন্টিফিকেশান এরার আসছে, কিন্তু সেটা একটা বেশি ফিচার দেওয়ার ফলে, একটা কম ফিচার দেওয়ার ফলে। যেটা বেশি ফিচার দেওয়ার ফলে আসছে সেটাকে বলছি আমরা ওভারফিটিং, আর যেটাতে কম ফিচার আসছে সেটাকে বলছি আমরা আন্ডারফিটিং। আশা করি বোঝা গেল। তো আমরা তখন এটাকে কখন বলবো, আমরা ওভারফিটিং কখন বলবো? ওভারফিটিং মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে যখন আমাদের হাই ভেরিয়েন্স থাকবে, হাই ভেরিয়েন্স অলওয়েজ এটা মনে রাখবে, যখন ওভারফিট হয় হাই ভেরিয়েন্স থাকে, মিন্স ডেটা পয়েন্টগুলো তার সেন্টার পয়েন্ট থেকে অনেক দূরে থাকে, ঠিক আছে? হাই ভেরিয়েন্স আর তাদের মধ্যে লো বায়াস, তাহলে হাই ভেরিয়েন্স আর লো বায়াস মিন্স এটা কি হবে, এটা হবে হচ্ছে আমাদের ওভারফিট, ঠিক আছে? সবসময় মনে রাখবে ওভারফিট যখনই হচ্ছে হাই কিছু থাকতে হচ্ছে, হাই, এবার হাইটা কি থাকবে সেটা হচ্ছে ভেরিয়েন্স। তো অলওয়েজ ভেরিয়েন্সটা বায়াসের আগে লেখা হয়, তো সেই অনুযায়ী তুমি এটাকে মনে রাখতে পারো যে হাই ভেরিয়েন্স থাকবে, তার অপোজিট হচ্ছে লো বায়াস থাকবে, তাহলে সেটাকে হচ্ছে আমরা বলতে পারি ওভারফিটিং। আন্ডারফিটিং কি থাকবে, এর অপোজিটটা। আন্ডারফিট মানে কি বললাম, এতটাই ফিচার কমে যাচ্ছে যে সেটাকে আইডেন্টিফাই করতে পারছে না, তাহলে সেটাতে কি হচ্ছে, লো ভেরিয়েন্স অ্যান্ড হাই বায়াস। তাহলে লো ভেরিয়েন্স আর হাই বায়াস যখন এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি, তখন তাকে আমরা কি বলছি, তখন আমরা তাকে বলছি হচ্ছে আন্ডারফিট বা আন্ডারফিটিং। আশা করি এতটা ক্লিয়ার। এবার এগোনো যাক। এবার দেখো, বিভিন্ন রকমের আমরা নিউরাল নেটওয়ার্ক পড়েছি বা বিভিন্ন রকমের নিউরাল নেটওয়ার্ক আমরা জেনে এসেছি। তো সবার আগে একটা জিনিস দেখা যাক যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক কি। ফিড ফরওয়ার্ড, তো এর নাম শুনে তোমরা কি বুঝতে পারছো, সামনে ফিড ফরওয়ার্ড মিন্স ফরওয়ার্ড ওয়েতে এগিয়ে যাওয়া। যদি আমি কনসিডার করি এটা আমার একটা নিউরাল নেটওয়ার্ক, আমি আগে এঁকে নিই। আচ্ছা, সাপোজ যদি আমি এটাকে ধরে নিই, আমাদের এটা একটা নিউরাল নেটওয়ার্ক, যেখানে আমাদের এটা ইনপুট লেয়ার, এটা আমাদের হিডেন লেয়ার, আমি দুটো ধরেছি। এটা মানে মাল্টি লেয়ার পারসেপ্টরের মতো আমি কাজ, মানে মাল্টি লেয়ার, যেহেতু মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক নিয়ে কাজ করছি, তাই আমি এখানে দুটো হিডেন লেয়ার এখানে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার, ঠিক আছে? এর বেশিও ইনপুট লেয়ারকে অনেক সময় অনেক বেশি করেও দেখানো যেতে পারে, বাট আমি বেসিক এক্সাম্পল যেহেতু এখানে বলছি, তার জন্য আর কি এটাকে আমি এভাবে বোঝাচ্ছি। এবার ফিড ফরওয়ার্ডে কি হয়, আমরা জানি কি ইনপুটে যখন কোনো কিছু যায় তার সাথে কি কি থাকে, তার সাথে সাথে আমরা জানি অলওয়েজ কি থাকে, আমরা তার সাথে জানি ওয়েট থাকে, তার সাথে কি থাকে, বায়াস থাকে, তার সাথে কি থাকে, তার সাথে ইনপুট থাকে, মানে একটা ওয়েট, একটা বায়াস, একটা ইনপুট। এবার এই তিনটে যখন ইনপুট লেয়ার দিয়ে পাস করছে, এই ইনপুট লেয়ার দিয়ে যখন পাস করে যাচ্ছে, তখন কোথায় যাচ্ছে, হিডেন লেয়ার। হিডেন লেয়ারে যখন যাচ্ছে, হিডেন লেয়ারেই মেন ক্যালকুলেশন হচ্ছে, হিডেন লেয়ারেই যা কিছু করার হচ্ছে, হিডেন লেয়ারেই যত ক্যালকুলেশন বা যত মেথোডোলজি ওখানে অ্যাপ্লাই হচ্ছে, হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ারে যাচ্ছে। বাট এটার একটা ডিসঅ্যাডভান্টেজ কি, আমরা এখানে ব্যাক প্রোপাগেট করতে পারবো না, আমরা এখানে আউটপুট থেকে ইনপুটে যেতে পারবো না। যদি কোনো এরর চলে আসে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কে, তখন আমরা সেটাকে ব্যাক করতে পারবো না, মিনস এখানে একটা তখন এরর জেনারেট হয়ে যাবে। তো এই এরর জেনারেট হওয়াটাই ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। তো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, যেমন আর একটা কথা বলি,
যেমন হচ্ছে যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ককে কী ক্ষেত্রে ইউজ করা হয়, যখন আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইউজ করি তখন আমরা এটাকে ইউজ করি। এখন কোশ্চেন হতে পারে যে তুমি একটু আগেই বললে যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ককে ব্যাক প্রোপাগেট করা যায় না, বাট এখানে একটা অ্যাডভান্টেজ এটাই যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক যখন আমরা ইউজ করি তো তখন এর মধ্যে একটা প্রপার্টি এটাই আছে যে এটাকে যখন আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক দিয়ে ইউজ করি সেম টাইমে তখন আমরা মেমোরি অ্যালোকেট করতে পারি, মিন্স তখন ব্যাক প্রোপাগেট করার মতো জায়গায় চলে আসে। মিন্স আমরা এটা বলতে পারি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক অ্যাকচুয়ালি ফিড ফরওয়ার্ড ওয়ান কাইন্ড অফ ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, বাট তার সাথে অ্যাডিশনাল একটা মেমোরি থাকে। এই মেমোরি থাকার জন্যই কিন্তু ইনস্ট্যান্ট মেমোরি LSTM বা যেগুলোতে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি সেগুলো অ্যাকচুয়ালি আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো যার জন্য আমরা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ককে আমরা বিভিন্ন জায়গায় মেনলি ইউজ করে থাকি, আর এটা মাল্টিলেয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। আশা করি তোমরা এতদূর ক্লিয়ার হয়ে গেছো। এবার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আসে এর মধ্যে। তো সবার প্রথমে আসে একটা জিনিস, প্রথমে যেটা আসি সেটা হচ্ছে আমাদের অটো অ্যাসোসিয়েটিভ। অটো অ্যাসোসিয়েটিভ মিন্স কি? অটো অ্যাসোসিয়েটিভ আমি যদি এখান থেকে একটা পিকচার দেখাই, তোমাদের ডায়াগ্রাম দেখালে তোমরা হয়তো ভালো বুঝতে পারবে। অটো অ্যাসোসিয়েটিভ, তো এখান থেকে ডায়াগ্রাম দেখালে অবভিয়াসলি তোমরা জিনিসটাকে ভালো অ্যানালিসিস করতে পারবে। তো দেখো আমি এখানে যে ডায়াগ্রামটা এখানে দিয়েছি এইটা হচ্ছে আমাদের একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, এটাও একটা ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। বাট এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দেখো এখানে X1 X2 XN এরকম করে করে আছে, মিনস এগুলো ইনপুট লেয়ার। দেন এগুলো ইনপুট থেকে যাচ্ছে হচ্ছে ইনপুট লেয়ারে, ইনপুট লেয়ার থেকে ওয়েট অ্যাসোসিয়েট আছে, সেই ওয়েটগুলো যাচ্ছে হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস কি হয়, এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, অটো অ্যাসোসিয়েটিভ মানে কি, অ্যাডজেসেন্ট ওয়েটগুলো সেম হবে, বাট নিজের সাথে নিজে ফিডব্যাকটা নিজের কাছে রাখবে না। মিনস X1 যদি এরকম হয়, X2 যদি এরকম হয়, XN যদি এরকম হয়, তাহলে কি করবে, যত জিনিস আছে সব হচ্ছে পরের নেটওয়ার্কে সে দিয়ে দেবে, ঠিক আছে। এগুলো সব ওয়েট, এর মধ্যে ওয়েট থাকবে W1 W2 করে এরকম করে ওয়েট থাকবে, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, আর এখানে হচ্ছে যে আমরা যখন এটাকে ইউজ করছি নিজে কোনো রকম এই যে সেলফ লুপটা এটা থাকছে, মিনস কোনো সেলফ লুপ আমরা এখানে ইউজ করি না, বিকজ সেটা অটো অ্যাসোসিয়েটিভ নেটওয়ার্ক। ক্লিয়ার? এবার এর মধ্যে আরেকটা জিনিস কি, এর যে অ্যাডজেসেন্ট ওয়েটগুলো সেগুলো সিমিলার হয়, মানে W12 যদি আমার সেম ওয়েটের হয় W21ও আমার সেম ওয়েটের হয়। আশা করি এতটা ক্লিয়ার। এর একটা এক্সাম্পল হচ্ছে হপফিল্ড নেটওয়ার্ক, ঠিক সিমিলার, ঠিক আছে। এবার এগুলোকে বার করার বিভিন্ন নিয়ম হয়, তো এইভাবে আমরা বার করতে পারি সামেশন P ইজ ইকুয়ালস টু 1 থেকে P, ঠিক আছে, S ট্রান্সপোজ দেন ট্রান্সপোজ অফ P, এরকমভাবে আমরা এটাকে লিখতে পারি, মানে S এর ট্রান্সপোজ হচ্ছে দেন T অফ P। তো এখানে কি হয়, এখানে কিছু পেয়ার থাকে আর এখানে কিছু সোর্স থাকে, দেন পেয়ার আর সোর্সের মধ্যে কি করা হয়, একটা ফর্মুলা এখানে আমি লিখে দিয়েছি, মানে এসটা যেটা ভ্যালু এখানে হচ্ছে এস অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে, সোর্সটাকে। সোর্স মানে যেখান থেকে আমরা শুরু করছি আর আমাদের প্যাটার্নটা কোনটা অ্যাচিভ করতে হবে সেই প্যাটার্নটার মধ্যে এটা ট্রান্সপোজ করবো আমরা, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখিয়ে দিই কীভাবে ট্রান্সপোজ করব। তো ধরো তোমার কাছে, আর এখান থেকে মেনলি আমরা কি জেনারেট করি, একটা ওয়েটেড ম্যাট্রিক্স জেনারেট করি, ঠিক আছে। একটা ওয়েটেড ম্যাট্রিক্স জেনারেট করি, লাইক কীভাবে আমরা ম্যাট্রিক্সটা জেনারেট করি, যদি ধরো অটো অ্যাসোসিয়েটিভ মানে কি নিজের সাথে নিজেই কানেকশান করবে না, মিনস এখানে একটা ব্যাপার, যদি চলো একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই এগুলোকে কীভাবে ওয়েটেড ম্যাট্রিক্সটা বার করবো আমরা। তো সবার আগে আমি একটা এক্সাম্পল দিচ্ছি 1 -1 1 এরকম করে, দেন সেটাকেই আমরা ভার্টিক্যালি লিখে দেবো, মানে কি 1 1 1 1 হলো। দেন এটাকেই আমরা এবার এখানে ক্যালকুলেট করে করে বসাবো, প্রথমটার সাথে প্রথমটা, 1-এর সাথে 1, তারপরে সেকেন্ডেরটা -1, তারপরে 1 হলো, তারপরে ঠিক সেকেন্ডের ভাবে সেকেন্ডে, তাহলে এখানে হচ্ছে কি -1, তারপরে কে বসছে মাইনাসে মাইনাসে +1, তারপরে -1, সেকেন্ডেরটাও কমপ্লিট হয়ে গেল, তারপরে থার্ডেরটা, তাহলে 1-এর সাথে 1 করলে হচ্ছে এখানে 1-এর সাথে 1 করলে আসছে কত, 1-এর সাথে 1 করলে আসছে 1, তারপরেরটা হচ্ছে -1, তারপরেরটা হচ্ছে 1। তো ঠিক এইভাবে আমরা একটা ম্যাট্রিক্স বার করে নিলাম, এটাকে বলা হয় ওয়েটেড ম্যাট্রিক্স, ঠিক আছে, এটাকে বলা হয় ওয়েটেড ম্যাট্রিক্স। তো আমরা এখান থেকে ম্যাট্রিক্সটা এভাবে বার করে নিলাম।
তো অটো অ্যাসোসিয়েটিভের বিভিন্ন রকম প্যাটার্ন রিকগনিশন বা প্যাটার্ন ম্যাচিংয়ে বিভিন্ন রকম কাজ আছে, তো যেগুলো হচ্ছে মেনলি ওয়েটেড গ্রাফ বা ওয়েটেড ম্যাট্রিক্স। আমরা অ্যাকচুয়ালি এটা একটা গ্রাফ ফর্মে হয়, এবার এই গ্রাফ ফর্মে যে ওয়েটগুলো থাকে 0-1 ফর্মে, সেই ফর্মেই এটা অ্যাকচুয়ালি হয়। মিনস আমরা যখনই কোনো ডেটা দিই, সেটা যখন কোনো ডেটা স্ট্রাকচারে স্টোর হয় বা যদি সেটা গ্রাফ ডেটা স্ট্রাকচার হয়, তো এবার ওই গ্রাফ ডেটা স্ট্রাকচারের মধ্যে 0 আইদার 1 ভ্যালু থাকবে। এবার এই ভ্যালুগুলো কি করছে, সেই ভ্যালুগুলো একটা আমাদেরকে জেনারেট করে দিচ্ছে আউটপুট। ঠিক আছে, তো এইভাবে আমরা ওয়েটেড ম্যাট্রিক্সটা এখানে বার করব। তো এটা গেল হচ্ছে আমাদের অটো অ্যাসোসিয়েটিভ মেমোরির জন্য। এবার এখানে একটা জিনিস জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে ব্যাক প্রোপাগেশন। ব্যাক প্রোপাগেশন আমি এখানে খুলে রেখেছি, ব্যাক প্রোপাগেশন জিনিসটা আগে দেখে নাও এখান থেকে। তো ব্যাক প্রোপাগেশন মেনলি কেন করা হয়? ব্যাক প্রোপাগেশন মেনলি করা হয় যখন আমরা ইনপুট লেয়ার থেকে আস্তে আস্তে চলে যাই হিডেন লেয়ার, হিডেন লেয়ার থেকে চলে যায় যখন আউটপুট, যখন আমরা দেখি প্রেডিক্টেড আর অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে এরারটা প্রচুর হিউজ, তখন আমরা মিন স্কোয়ার এরারটা বার করে দেখি। এবার তার থ্রু এটা বোঝা যায় যে কতটা তার মধ্যে ফ্ল্যাকচুয়েশন আছে। ঠিক আছে, তো এটা করার প্রসেস কি? প্রথমে হচ্ছে ফরওয়ার্ড পাস। মিনস এই যে ইনপুট ABCD ইনপুট যে যাচ্ছে ইনপুট লেয়ারে, ইনপুটগুলোকে আমরা ওয়েটের সাথে আর বায়াসের সাথে এরকম করে পাঠাবো। ঠিক আছে, দেন এটা যাচ্ছে হিডেন লেয়ারে, হিডেন লেয়ার থেকে কোথায় যাচ্ছে? হিডেন লেয়ার এখানে যেহেতু দুটো লেয়ার আছে, এই দুটো হিডেন লেয়ারের মধ্যে পাস হচ্ছে, দেন আউটপুট লেয়ারে যাচ্ছে। এত দূর গেল। এবার নিশ্চয়ই ওয়েট, বায়াস আর ইনপুটের সাথে কিছু ক্যালকুলেশন হয়েছে। এবার এখানে যেটা ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে পারসেপ্ট্রাল লার্নিং রুল। মানে কি? W old is equals to W new প্লাস ইটা, যেখানে হচ্ছে আমাদের টার্গেট মাইনাস অ্যাকচুয়াল বা প্রেডিক্ট, বা যেটাকে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড এইভাবে বলতে পারো। তো সেখানে হচ্ছে ধরো এখানে টার্গেট মাইনাস প্রেডিক্টেড হলো, দেন তার সাথে ইনপুট xi। ঠিক আছে, এটা হচ্ছে পারসেপ্ট্রাল লার্নিং রুল। তো এবার এখান থেকে টার্গেট মাইনাস প্রেডিক্টেড ইন্টু xi, তাহলে এটা হচ্ছে ইটা, এটা হচ্ছে লার্নিং রেট, লার্নিং রেট। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের নিউ ওয়েট যেটা আমরা ওর সাথে পাচ্ছি, আর টার্গেট মাইনাস এটা হচ্ছে প্রেডিক্টেড, মানে যেটা আমাদের টার্গেট আছে আর কোনটা আমাদের প্রেডিক্টেড আছে। ঠিক আছে, এটাকে আগা পরে করেও লিখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর তার সাথে xi মানে হচ্ছে আমাদের ইনপুট। ঠিক আছে, এই পারসেপ্ট্রাল লার্নিং মানে রুলটা ইউজ করে কি করে, প্রথমে আগে একটা পাস করে। ঠিক আছে, ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ার, হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ার, দেন ওখানে গিয়ে কোনো একটা আউটপুট আমাদের জেনারেট হয়। এবার কি হয় যে আউটপুটটা ধরো এখানে ফ্ল্যাকচুয়েশন হলো, যে আমার আউটপুটটা পাওয়ার কথা ছিল 5, বাট আমি পেয়েছি 4, তাহলে আমার 4 আর 5-এর মধ্যে কত ডিফারেন্স? 5 আর 4-এর মধ্যে আমার 1 ডিফারেন্স। তো এই যে 1 ডিফারেন্স হলো, 1 ডিফারেন্সও যদি তার মধ্যে থাকে, নিশ্চয়ই আমার এররটা সব থেকে বেশি থাকবে। এবার 1-এরও যদি ডিফারেন্স থাকে, তো আমরা কি করব, সেটাকে আবার ব্যাক পাঠাবো বা ফেরত পাঠাবো। মিনস এই আউটপুট লেয়ার থেকে আস্তে আস্তে সেটা চলে যাবে হচ্ছে হিডেন লেয়ার, হিডেন লেয়ার থেকে চলে যাবে সেটা ইনপুট লেয়ার। এবার এখানে কি ক্যালকুলেট হলো, এটাকে বলা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাস। তো ফরওয়ার্ড পাসটা তোমরা এখানে দেখে নাও। আর এখানে অবভিয়াসলি আমি যেহেতু গোড়া থেকেই বলে আসছি যে অ্যাক্টিভেশনের ফাংশন ধারণাটা, অ্যাক্টিভেশন ফাংশনের ধারণাটা তোমাদের থাকতে হবে। তো অ্যাকচুয়ালি স্যাচুরেটিং ফাংশনের মধ্যে যেমন আমাদের সিগময়েড পড়ে, তারপর আমাদের ট্যান এইচ পড়ে, এগুলো হচ্ছে আমাদের মানে এগুলো স্কুইজিং অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে, তো এবার ওইটা যাতে প্রবলেমটা না হয় তার জন্য আমরা ইউজ করি কি, তার জন্য আমরা ইউজ করি রেকটিফাইড লিনিয়ার ইউনিট বা রেলু ফাংশন বা সফটম্যাক্স ফাংশন। এই দুটো আমরা জেনারেলি এর মধ্যে ইউজ করব। এইটা হচ্ছে একটা চেঞ্জ। এবার ফরওয়ার্ড পাসে তো আমি এখানে বলেই দিলাম ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ার, হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ার, দেন ওখানে যে এরারটা ক্যালকুলেট হবে, পারসেপ্ট্রাল লার্নিং রুলটা ওখানে অ্যাপ্লাই হবে, দেন এইভাবে এটা আপডেট হবে। দেন ব্যাক প্রোপাগেশনটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ব্যাকওয়ার্ড পাসটা কী হচ্ছে, ব্যাকওয়ার্ড পাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মিন স্কোয়ার এরার, মিন স্কোয়ার এরার এটা ফাইন্ড করতে হচ্ছে। মিনস 1/n সামেশন অফ i ইজ ইকুয়ালস টু 1 to n, এখানে হচ্ছে yi মাইনাস ক্যাপ অফ yi ক্যাপ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা থ্রু আমরা এই ফর্মুলার থ্রু আমরা মিন স্কোয়ার এরারটাকে ক্যালকুলেট করব। মিনস অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড তাদের মধ্যে কতটা ডিফারেন্স আছে সেটা আমরা মিন স্কোয়ার এরার দিয়ে ক্যালকুলেট করতে পারি। সেই মিন স্কোয়ার এরারটা আমরা এখানে ক্যালকুলেট করার জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইখানে সেই ফরম্যাটটা
ক্লাসিফাই করবে, যতক্ষণ না আপডেট হচ্ছে, যতক্ষণ না সেই জিনিসটা আপডেশনে আসছে, ততক্ষণ কি করতে হবে, ততক্ষণ সেটাকে আপডেট করেই যেতে হবে, যতক্ষণ সেটা আমরা করতে পারছি। তো ঠিক সেমভাবে এই প্রসেসটা চলতে থাকবে, দেন এইভাবেই অ্যাকচুয়ালি আউটপুটগুলো হবে। ইনিশিয়াল ক্যালকুলেশন এখানে দিয়ে দিয়েছে, সিগময়েড ফাংশন ইউজ করলে কী কী প্রবলেম হতে পারে সেটাও একটা, যেহেতু এখানে একটা বেসিক করেছে তাই সিগময়েড ফাংশন ইউজ করেছে। আমি রেকমেন্ড করবো রেলু দিয়ে ইউজ করাটা, বিকজ রেলু আর সফটম্যাক্স এমন একটা অ্যাক্টিভেশন ফাংশন যেটা আমরা ভ্যানিসিং গ্রেডিয়েন্ট প্রবলেম থেকে এটাকে রিকভার করতে পারি। এবার এত যখন কথা হচ্ছে, আশা করি ব্যাক প্রপাগেশনটা বুঝে গেলে। ছোট করে বলে দিই আবার ব্যাক প্রপাগেশন কি। প্রথমে ইনপুট লেয়ার এর মধ্যে দিয়ে যাবে, তারপর হিডেন লেয়ার, তারপর হচ্ছে আউটপুট লেয়ার। এর মধ্যে দিয়ে কি যাবে, একটা ওয়েট যাবে, একটা বায়াস যাবে, আর একটা ইনপুট যাবে, এর মধ্যে দিয়ে যাবে। দেন ওদের মধ্যে একটা এরর বেরোবে প্রেডিক্টেড আর অ্যাকচুয়ালের মধ্যে। এই প্রেডিক্টেড আর অ্যাকচুয়ালের মধ্যে যে আউটপুটটা বেরোলো সেটা মিন স্কোয়ার এরর ক্যালকুলেট হবে, মিনস ব্যাকওয়ার্ড পাস। দেন ওটা আবার পেছন দিকে ফিরে চলে যাবে সেই ইনপুট লেয়ার যেখানে ছিল। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসা যাক ভ্যানিসিং গ্রেডিয়েন্ট প্রবলেমের দিকে। এবার এখানে আমরা কি করছিলাম, যেহেতু ব্যাক প্রপাগেট করছিলাম, আইদার ভ্যালুটা হতে পারে জিরোর থেকে গ্রেটার হতে পারে, ঠিক আছে। ভ্যালুটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরোর থেকে গ্রেটার হতে পারে, আইদার জিরোর থেকে কি হতে পারে, লেস হতে পারে, ঠিক আছে। মানে আইদার জিরোর থেকে বড়, আইদার জিরোর থেকে ছোট। তো এইরকম যদি হয়, যদি দেখা যায় জিরোর থেকে ছোট হয়ে গেছে, মিনস 0.000 এরকম জায়গায় চলে গেছে, সেটাকে আমরা বলি হচ্ছে আমরা ভ্যানিসিং গ্রেডিয়েন্ট প্রবলেম, ঠিক আছে। সেটাকে বলি আমরা ভ্যানিসিং গ্রেডিয়েন্ট প্রবলেম। আর যদি দেখি সেটা 1-এর বেশি হয়ে গেছে, মিনস 1.1, 1.12, 1.113 বা এরকম লাইক দ্যাট, তো তখন আমরা সেই ভ্যালুটাকে বলবো হচ্ছে এক্সপ্লয়েডিং গ্রেডিয়েন্ট। তাহলে ভ্যানিসিং গ্রেডিয়েন্ট কি, যখন সেটা নিম্নতম মানে যাচ্ছে, আর এক্সপ্লয়েডিং গ্রেডিয়েন্ট কি, যেটা তখন উচ্চ মানে যাচ্ছে। আশা করি এতটা তোমাদের বোঝা গেল। অটো অ্যাসোসিয়েটিভ নেটওয়ার্ক কি ওখানে আমি বলে দিলাম, ওয়েটেড ম্যাট্রিক্সটা কি করে বার করব সেটা আমি বলে দিলাম। এবার এদের কিভাবে অ্যাপ্লিকেশন হয় আরও আমরা ফার্দার ভিডিওতে জানবো। এরপরে আমরা বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আলোচনা করব। হেটেরো অ্যাসোসিয়েটিভ কি, অটো অ্যাসোসিয়েটিভ নিয়ে আমরা যেহেতু পড়লাম, এবার হেটেরো অ্যাসোসিয়েটিভটা পড়বো, বাই ডাইরেকশনালটা পড়বো, দেন আরবিএফে আমরা জাম্প করব। এইভাবে আমরা এগোবো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।